কথায় বলে অযোধ্যাও নেই আর রামও নেই, বাংলায় নেই সেকেলের ঠাকুমা দিদিমাদের রূপকথার গল্প। সাজের আধার ঘন হয়ে এলে ঠাকুমার কোল ঘেঁষে জড়ো হতো নাতি নাতনির দল, আর ঠাকুমারা খুলে বসতেন তার রূপকথার গল্পের ঝুলি। মান্ধাত্যাকালের সেই ঝুলি থেকে বেরিয়ে একে একে সামনে এসে দাঁড়াতো রাজপুত্তুর, মন্ত্রীপুত্তুর, পক্ষীরাজ ঘোড়া, সুরানী, দুরানী, কচুবরণ কন্যা আর হাউমাউ খাউ রাক্ষস খোকসের দল। বিচিত্র রসের কত গল্প যে শোনা যেত তিনকাল পার হওয়া ঠাকুমাদের মুখে। সারা জীবনের জন্য মনে গাঁথা হয়ে যেত সেই সব গল্প কাহিনীর সারবস্তু। জীবনের প্রকৃত শিক্ষাটা বোধহয় সম্পন্ন হয়ে যেত শৈশবের ঠাকুমা দিদিমাদের রূপকথার গল্পের আসরে। দিন বদলেছে, ঠাকুমারা দিদিমারা ঠিকই আছে, কিন্তু মনে হয় হারিয়ে গেছে ঠাকুরমার সেই রূপকথার গল্পের ঝুলিটি। তাই মোড়ের মতো রূপকথার গল্প আর শুনতে পায় না নাতি নাতনিরা। আজকাল গল্পের স্বাদ মেটাবার উপকরণের অভাবও বড় একটা নেই, কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? আমি কিন্তু এখানে সেটাই করেছি। ঠাকুরমার কোল জুড়ে বসে রূপকথার গল্প শোনা হলো না ঠিকই, তবে এই গল্প শুনে তোমরা কিছুটা হয়তো রোমাঞ্চের স্বাদ পেতে পারবে। তাই আজ তোমাদের জন্য রাজকন্যা তারামতি ও ডাইনি বুড়ির গল্প। আকাশ ছোঁয়া উঁচু পাহাড়, চূড়ো যেন মেঘ ছুঁয়েছে, তেমনি গভীর আষ্টে পৃষ্ঠে পাকদণ্ডি বেয়ে চলেছে দৈত্যদের সেনাপতি বিক্রমজিৎ, সঙ্গে তার জনাদশেক দৈত্য আর একজন ডাইনি। আকাশপুরীর কাছাকাছি হতেই বিক্রমজিৎ দৈত্যদের বললেন, তোমরা এখানে অপেক্ষা করো আর এখানকার হালচাল দেখতে থাকো, আমি আর আই বুড়ি চট করে রাজপ্রাসাদ থেকে ঘুরে আসি। এই কথা বলে ডাইনি বুড়িকে নিয়ে সেনাপতি লম্বা লম্বা পা ফেলে পাহাড়ের চূড়ায় প্রাসাদের কাছে গিয়ে উঠলেন। এদিক ওদিক চেয়ে বললেন, আহা, কি আলোর বাহার, দিন কি রাত বোঝার জো নেই। তুমি বলতে পারো আই? ডাইনি বুড়ি তখন তার ঝোলা থেকে একটা চকমকি পাথর বার করে ঠুকতেই দেখা গেল একটা কুকুর। কুকুর ঘেউ ঘেউ করে জিজ্ঞেস করলে, কি করতে হবে বুড়িমা? ডাইনি বললেন, আগে বল, এটা দিন না রাত, আর এখন বুড়ি হয়ে যা। কুকুর জবাব দিল, এখন দিন। এই কথা বলেই সে বুড়ির সামনে একটা পাথরের ওপর শটান শুয়ে পড়ল। ডাইনি বুড়ি বিড়বিড় করে মন্ত্র পড়ে তার গায়ে পাত্র থেকে কয়েক ফোঁটা জল ছিটিয়ে দিতেই কুকুরটা একটা খুব সুন্দরী পরীতে রূপান্তরিত হল। সেনাপতির দুচোখ ছানা পড়া। অপূর্ব সুন্দরী এই মায়াপরী, তার হাতে পদ্মফুল, অঙ্গে নানান রত্ন অলঙ্কার, পরনে ফিনফিনে নীলাম্বরী, চোখের তারায় যেন লক্ষ মানিকের ঝকমকানি। বুড়ির নির্দেশে মায়াপুরী নাচতে নাচতে ঢুকে গেল প্রাসাদে। আকাশপুরের কোনো প্রহরী তাকে বাধা দিলে না, যেন দেবার কথা ভুলেই গেছিল তারা তার রূপ দেখে। তাছাড়া মায়াপুরী নাচে গানে তাদের এমন মাতিয়ে দিল যে তারা ভুলেই গেল তাদের কর্তব্যের কথা। মায়াপুরী বিনা বাধায় ঢুকে পড়ল অন্দরে। বিক্রমজিৎ জিজ্ঞাসা করলেন ডাইনি বুড়িকে, আচ্ছা এই মায়াপুরী অন্তর্মহলে ঢুকলো কেন, যদি ধরা পড়ে? ডাইনি একগাল হেসে জবাব দিলে, পাগল, আমার অনুচরীরা অত কাঁচা নয়, তারা অবস্থা বুঝে নিজেরাই তার ব্যবস্থা নিতে জানে। কাজেই ধরা পড়ার ভয় তুমি করো না। আর অন্দরমহলে ঢুকলো রাজকন্যা তারামতির সঙ্গে ভাব জমাবে বলে, তারপর ছলে বলে কৌশলে রাজকন্যাকে নিয়ে সোজা পালাবে দৈত্যপুরীর দিকে, বুঝলে? শুনে বিক্রমজিৎ খুব বাহবা দিল বুড়িকে। এবার বুড়ি বলল সবাইকে এগোতে। এগোতে এগোতে প্রাসাদের বাইরে বনের ভেতর এক প্রাচীন মন্দিরে এসে জড়ো হলো সবাই।
ততক্ষণে প্রাসাদ ঘুরে মায়াপুরীও সেখানে এসে হাজির হয়েছে। মায়াপুরীর কাছে আকাশপুরীর সব সুলুক সন্ধান জেনে নিয়ে ডাইনি বুড়ি তাকে আবার কুকুর করে দিল। প্রতিদিনের মতো সেদিনও মন্দিরের দেব দর্শন এসেছে তারামতির দুই প্রিয় সখী কমলা আর কামিনী। দেব দর্শন আর দেব প্রণামের পর মন্দিরের প্রশস্ত চত্বরে বসে দুই সখী আলাপে মত্ত হল। কমলা বললে, তারা সখী এখান থেকে চলে যাবার পর সারা দেশটাই কেমন যেন মুর্শে পড়েছে, তাই না কামিনী? আচ্ছা বলতো, কে সেই বিদেশি যে আমাদের রাজকন্যার মন এত সহজে জয় করে নিলে? কামিনী উদাস কণ্ঠে জবাব দিলে, কেমন করে জানবো ভাই? তবে আমার মনে হয় বিদেশি কোনো ছদ্মবেশী রাজকুমার হবে। সে যাই হোক, কিন্তু সখী যে তার সঙ্গে কোথায় গেল কিছুই বলে গেল না আমাদের। কি জানি কি ওর মনে ছিল। তবে আমার মন বলছে তারামতি নিশ্চয়ই একবার না একবার মায়া কাননে যাবেই। কমলা বললে, কি ভেবে তুই বললি? জানিস না আমাদের রাজা মশাইও গেছেন সেখানে? যদি দেখা হয়ে যায় তখন আর কি, ফুস মন্তরে ওরা অদৃশ্য হয়ে যাবে। এই বলে কামিনী হেসে ফেলল। কমলা কথা কইছিল আর এদিক ওদিক তাকাচ্ছিল অন্যমনস্কভাবে। হঠাৎ সে দেখতে পেয়ে গেল ডাইনি বুড়ি আর সেই 10 দৈত্যকে। অবশ্য কেউই তারা নিজেদের স্বরূপে ছিল না, তাই ভয় পাবারও কিছু ছিল না। তাছাড়া ডাকাবুকো মেয়ে সে, সহজে কিছুতে ভয় পাবার নয়। ডাইনি বুড়ি আর সাধারণ মানুষের চেহারায় 10 দৈত্যকে দেখে সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, হেই মা, তোমরা আবার কারা গো? এখানে কি করছো? ডাইনি জবাব দিলে, পোড়া কপালের কথা কি আর বলবো মা, আমার ভারী কঠিন অম্বলের ব্যায়াম হয়েছে। শুনেছি এই মন্দিরের বাবা নাকি খুব জাগ্রত, তাই হত্যে দিতে এসেছি। বাবার যদি দয়া হয়। ওরা কারা? জিজ্ঞেস করলো কামিনী। ওরা আমার 10 বেটা, ভারী ভালোবাসে আমায়, এক দণ্ড চোখের আড়াল করতে চায় না, তাই ওরাও এসেছে আমার সঙ্গে সঙ্গে। তাছাড়া ওদেরও কারো না কারো কোনো অসুখ আছে। ওদিকে আকাশপুরী রাজ্যের মঙ্গল কামনায় প্রার্থনা শুরু হয়েছে সমবেতভাবে। রাজ জ্যোতিষী নাকি গণনা করে বলেছেন রাজ্যে ভয়ানক বিপদাসন্ন। রাজা তাই মায়া কাননে যাবার আগে ঘোষণা করে গেছেন, যতদিন না তিনি মায়া কানন থেকে ফিরছেন রাজধানীতে ততদিন যেন রাজ্য জুড়ে যাগযজ্ঞ প্রার্থনা চলতে থাকে। কমলা আর কামিনীও তাই এই প্রাচীন মন্দিরে এসেছিল রাজ্যের মঙ্গল কামনায় বুড়ো শিবের কাছে প্রার্থনা জানাতে। এখন তারা প্রার্থনা সেরে ফিরে গেছে। সেনাপতি বিক্রমজিৎ আড়ালে ছিলেন। এবার আত্মপ্রকাশ করে জিজ্ঞাসা করলেন ডাইনি বুড়িকে, ওরা কারাই? কি কথা হচ্ছিল তোমার সঙ্গে? ডাইনি বুড়ি জবাব দিলে, ওরা রাজকন্যার 2 সখী। জিজ্ঞাসা করছিল আমরা কারা, কেন এসেছি এখানে, এই সব আর কি। তোমার ভয় নেই বাছা? ওদের বশে আনবার ওষুধ জানা আছে আমার কাছে। এই বলে ডাইনি বুড়ি আবার চকমকে ঠুকতেই সেই কুকুর এসে হাজির হলো। সে ল্যাজ নেড়ে জানতে চাইল তাকে কি করতে হবে এবার। বুড়ি বললে, তোকে একটা সুন্দর পাখি হয়ে কমলা আর কামিনীর সঙ্গে ভাব জমিয়ে অন্তর্মহলে ঢুকে রাজকন্যা তারামতির সংবাদ নিয়ে আসতে হবে। বেশ, তাই হবে। ডাইনি বুড়ি এরপর মন্ত্র পড়ে কুকুরটার গায়ে জল ছিটিয়ে দিতেই সে একটা সুখ পাখি হয়ে গেল। এবার চলে যা তোর কাজে বলতেই হুশ করে উড়ে গেল সুখ। মন্দির থেকে ফিরেই কমলা আর কামিনী দেখে বাগানের একটা ফুল গাছের ডালে ভারী সুন্দর এক সুখ পাখি বসে রয়েছে। তারামতি খুব ভালোবাসত সুখ পাখি। সেই ভেবে কমলা পাখিটিকে উদ্দেশ্য করে এমনিই বললে, কিরে সুখ, যাবি আমাদের সঙ্গে? সুখ মানুষের গলা পেয়ে ভয় পেয়ে যেন উড়ে পালালো কিছু দূরে, কিন্তু আবার ফিরে এসে বসলো আর একটা ফুলের ডালে। কামিনী বললে, পাখিটা কি দুষ্টু দেখেছিস? কমলা বললে, দাঁড়া
একটা মজা করি, তুই ওর সঙ্গে বকর বকর কর, আমি আকাশ থেকে ধরে ফেলি। অবশ্য সত্যিকারের পাখি হলে তাকে ধরাও তো সহজ হতে কোনো সন্দেহ, কিন্তু নকল সুখ তো ধরা দিতেই এসেছে, তাই খুব সহজেই তাকে ধরে ফেলল কমলা। ধরে জিজ্ঞেস করল, কিরে সুখ, যাবি আমাদের সঙ্গে? সুখ এমন ভঙ্গিতে মাথা নাড়ল যে সে হ্যাঁ বলছে। দুই সখী তো হেসেই খুন। তারা মনের আনন্দে সুখ পাখিকে হাতে নিয়ে প্রাসাদে এলো। ডাইনি বুড়ি আড়াল থেকে বিড়বিড় করে বললে, যা পাখি যা, কিন্তু খুব সাবধান, তেমন কিছু হলে পালিয়ে আসবি। এদিকে কমলা আর কামিনী চলে যাবার পর সেনাপতি জিজ্ঞেস করলেন ডাইনিকে, এখন আমরা কি করব? আমরা প্রাসাদে ঢুকবো কেমন করে? বুড়ি হেসে জানালে, ঘাবড়িও না, সেই ব্যবস্থাও আমি করে দিচ্ছি। এরপর ডাইনি বুড়ি ঝুলি থেকে একটা লাল রঙের শিকড় বার করে বিড়বিড় করে মন্ত্র পড়ে 10 জন দৈত্যের নাকে শোকাতেই তারা নিমেষে অদৃশ্য হয়ে গেল। সেনাপতিকে বললে, আমরা প্রয়োজন পড়লে ঢুকব, বড্ড ক্লান্ত আমি, একটু গড়িয়ে নিই। তুমি বাপু জেগে পাহারা দিও, দেখো কেউ যেন না আমার ঝুলি নিয়ে পালিয়ে যায়, তাহলে জাড়ি জুড়ি আমার সবই ভেস্তে যাবে। এদিকে সুখ পাখিকে সঙ্গে নিয়ে দুই সখী কমলা আর কামিনী হেলতে দুলতে সোজা গিয়ে হাজির মহারানীর অন্তর্মহলে। মহারানী তখন প্রধানমন্ত্রীর সঙ্গে বসে কথা কইছিলেন। কমলা বলল, রানীমা, আমরা ভারী সুন্দর একটা জিনিস এনেছি গো। রানীমা জিজ্ঞেস করলেন, কি জিনিস রে? একটা পাখি রানীমা, জবাব দিলে কামিনী। এ রাজ্যে এমন সুন্দর সুখ পাখি এর আগে আর কেউ দেখেনি, এই দেখুন বলে কমলা তার আঁচল সরিয়ে পাখিটিকে বের করে দিলেন রানীমার সামনে। রানীমা দেখলেন, মহামন্ত্রীও দেখলেন। সত্যি কমলা একটুও বাড়িয়ে বলেনি, ভারী সুন্দর পাখি। মহামন্ত্রী জিজ্ঞেস করলেন, কোথা থেকে ধরে নিয়ে এলে পাখিটাকে? কামিনী বললে, আমরা বনের ভেতর শিব মন্দিরে পুজো দিতে গেছিলাম, পুজো সেরে ফেরার পথে দেখি এক গাছের ডালে বসে রয়েছে, আমাদের দেখেও পালালো না, আমরা খুব সহজে ধরেছি। বোধহয় কারো পোষ মানা পাখি হবে, মানুষের কথা শোনে খুব। আমরা জিজ্ঞাসা করলাম, পাখি তুই আসবি আমাদের কাছে? তার জবাবে কি সুন্দর ঘাড় নেড়ে হ্যাঁ জানালো। তাছাড়া আপনি তো জানেন রানীমা, আমাদের সখী কত ভালোবাসত পাখিটাকে। রানীমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কোথায় যে গেল মেয়েটা? মন্ত্রী মশাইও অখেত জানালেন, আমরা দেশে দেশে লোক পাঠিয়েছি, খবর নিয়েছি, আর এখনও নিচ্ছি, কিন্তু মা তারামতি আর সেই ভিনদেশি যুবকের কোনো হদিশ করতে পারেনি। রানীমা চেয়েছিলেন পাখিটার দিকে, দেখতেও সর্বাঙ্গ সুন্দর, তবে তার মধ্যে চোখ জোড়ার যেন তুলনা নেই। গভীর কালো মনি দুটি তার দৃষ্টিতে যেন জাদু মাখা। নিজের মেয়ের চোখ দুটির কথাও মনে হলো রানীমার, সে দুটিও ছিল এমনি কাজল কালো। তিনি বললেন, কমলা, সুখ পাখিকে এখনই এই পালঙ্কের কাছে রেখে যাও, আর ওর জন্য সোনার দ্বার আর সোনার শেকল আনতে বলে দাও কোষাধ্যক্ষকে। মহারানীর আদেশ পেয়ে তারা চলে গেল। রানীমা কাছে গিয়ে পাখির গায়ে মাথায় হাত বোলালেন। পাখি চুপচাপ বসে সে আদর উপভোগ করল। দেখে তিনি খুব খুশি হলেন। হঠাৎ মনে পড়ে যাওয়ায় তিনি জিজ্ঞেস করলেন প্রধানমন্ত্রীকে, আচ্ছা মন্ত্রীমশাই, মহারাজের হঠাৎ মায়া কাননে যাবার শখ হলো কেন? মন্ত্রীমশাই মাথা চুলকে জবাব দিলেন, কি জানি রানীমা, মহারাজের খেয়াল, তবে আমার মনে হয় এর পেছনে গূঢ় অর্থ আছে, নইলে মহারাজ একাই বা সেখানে যেতে চাইবেন কেন? সন্দেহ হওয়ায় আমি আমার নিজের দায়িত্বে গোপনে সেখানে চর পাঠিয়েছি, কি ব্যাপার তাই জানতে। মহারাজের নিরাপত্তার দিকটাও তো ভেবে দেখতে হবে। রানীমা নিঃশ্বাস ছেড়ে বললেন, বড়ই ভাবনার কথা মন্ত্রীমশাই, মেয়েটা নিরুদ্দেশ,
এর উপর রাজা মশাইয়ের আবার যদি কিছু ঘটে, সর্বনাশের আর বাকি থাকবে কি বলতে পারেন? মন্ত্রীমশাই নানাভাবে মহারানীকে সান্ত্বনা দেবার পর একসময় উঠে বিদায় নিলেন। এই সময় সোনার দ্বার আর শেকল নিয়ে দুটি দাসী এসে হাজির। দ্বার আর শেকল দেখেই পাখির অস্থিরতা বেড়ে গেল। সে সারা ঘরে ছোটাছুটি লাগিয়ে দিল। দাসীরা তো নাজেহালের এক শেষ। রানীমা শেষে ওদের দ্বার আর শেকল রেখে চলে যেতে বললেন। দাসীরা একথা শুনে চলে গেল। রানীমা সোনার পালঙ্কে বসে বিশ্রাম নিচ্ছেন। কমলা চামর করছে আর কামিনী পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। রাজকন্যা তারামতি তো আর নেই, তাই ওরা বেশিরভাগ সময়ে রানীমার কাছে কাটিয়ে যায়। রানীমাও মেয়ের বদলে মেয়ের এই দুই সখীকে নিয়ে দুধের স্বাদ ঘোলে মেটান। একটু পরেই ঘুমিয়ে পড়লেন রানীমা। কমলা ঘরের বড় আলো নিভিয়ে দিয়ে একটা ছোট আলো জ্বেলে দিল। কামিনী পাখিটার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলে, কিরে পাখি, আমাদের সঙ্গে যাবি? পাখি ঠিক মানুষের মতোই কথা বুঝে ঘাড় নেড়ে সায় দিল। কমলা আর কামিনী তখন পাখির দ্বার আর শেকল নিয়ে ঘরের দরজা ভেজিয়ে দিয়ে নেমে এলো বাগানে। বাগানে এসে দেখল ডালিম গাছে কয়েকটা ডালিম পেকেছে। পাখি এমন সময় অবিকল মানুষের গলায় বললে, আমি ডালিম খাবো। কমলা আর কামিনী তখন পাখিকে রেখে চলে গেল ডালিম পাড়তে। এই অবসরে সুখ উড়ে পালালো শেকল কেটে। ডানার ঝটপটানি শুনে দুই সখী তাকিয়ে দেখে তাদের সুখ উড়ে পালাচ্ছে। তারা চেঁচিয়ে উঠল, ধর ধর, পালাচ্ছে, পাখি পালাচ্ছে। ছুটে এলো প্রহরীর দল। তারা এলো পাথারি ছুটতে লাগলো পাখির পেছনে। কিন্তু সুখ সকলকে গলা দেখিয়ে সকলের নাগালে দিয়ে শূন্য মিলিয়ে গেল। কমলা আর কামিনী ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল দিগন্তের পানে। উঠতে উঠতে সুখ এসে হাজির হলো সেই শিব মন্দিরের সামনে। সেনাপতি বিক্রমজিৎ তখনও পাহারা দিচ্ছিলেন ডাইনি বুড়িকে আর তার জাদু ঝুলিকে। সুখ আসতেই ডাইনি বুড়ি ঘুম থেকে উঠে বসল। তারপর ঝোলা থেকে সেই চকমকি পাথর বের করে ঘষতেই পাখি আবার কুকুর হয়ে গেল। কুকুরকে জিজ্ঞেস করলো ডাইনি বুড়ি, রাজকন্যার কোনো খবর পেলি? সে নেই রাজপুরীতে? নেই তো, গেল কোথায়? কেউ জানে না। আর রাজামশাই? তিনি মায়া কারণে গেছেন। রানী? তিনি পুরীতেই আছেন। রাজা তাহলে একলাই গেছেন মায়া কাননে। বেশ, এবার তবে তুমি চলে এসো ঝুলিতে। কুকুর লাফিয়ে ঢুকে গেল বুড়ির ঝুলিতে। বিক্রমজিৎ জিজ্ঞেস করলেন, আই এবার? বুড়ি জবাব দিলেন, আমাদের এবার মায়া কাননে যেতে হবে আজই গভীর রাতে। তার আগে তোমায় একটা কাজ করতে হবে সেনাপতি। তুমি প্রাসাদের প্রাচীরের কাছে চলে যাও। প্রাচীরে উঠে শীষ দেবে, তাহলেই দৈত্যরা আসবে তোমার কাছে। তাদের একজনকে এপারে নামিয়ে দেবে, বাকিদের সাবধানে সজাগ থাকতে বলবে। আমি সময় মতো ফিরিয়ে আনবো তাদের। কিন্তু আমি প্রাচীরে উঠবো কি করে? আমি প্রাচীরে উঠে কি করব? কেউ না কেউ দেখে ফেলতে পারে। প্রাসাদে রক্ষীর তো আর অভাব নেই। সে ভাবনা তোমায় ভাবতে হবে না, আর প্রাচীরেও চড়তে হবে না। এই শিকড়টা নাও, এটা শুকলেই তুমি হাওয়ার মতো শূন্যে উড়ে গিয়ে প্রাচীরের মাথায় চলে যাবে। বলে বুড়ি ঝুড়ি থেকে একটা শিকড় বের করে সেনাপতির হাতে দিলেন। সেনাপতি শিকড়টা তার পাগড়িতে গুজে রওনা দিলেন প্রাসাদের দিকে। প্রাসাদ রক্ষীদের দুজন সুখ পাখিকে খুঁজতে খুঁজতে সেই শিব মন্দিরের কাছে এসে হাজির। বুড়িকে দেখে তারা অবাক। এত রাতে এই নির্জন মন্দিরের কাছে এ আবার কে? একজন জিজ্ঞেস করলে, এই কে তুমি? এখানে কি করছো? ডাইনি বুড়ি মিছিমিছি কাঁদতে কাঁদতে কাতরাতে কাতরাতে বললে, সবই আমার
অদৃষ্ট বাছা, নইলে আর এ কাল রোগে ধরবে কেন? অম্লশূল, বুঝলে বাছারা, অম্লশূল। শুনেছি এই ঠাকুর নাকি খুব জাগ্রত ঠাকুর, তাই ঠাকুরের কৃপার জন্য হত্যে দিয়ে বসে আছি গো। তা এদিকে কোনো পাখিকে উড়ে আসতে দেখেছ? পাখি? দুধ বরণ সুখ পাখি তো, একগাল হেসে বুড়ি বলল। তা দেখেছি বই কি বাছা, এই তো এই নদীর দিকে ডাকতে ডাকতে উড়ে চলে গেল। রাজার পাখি বুঝি? শিকলি কেটে পালিয়েছে। প্রহরীরা চলে যাওয়ার একটু পরেই সেনাপতির পাঠানো সেই দৈত্যটা এসে উপস্থিত হলো বুড়ির কাছে। কি ব্যাপার আই, তলব কেন? শোনো, বুড়ি বললে, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মন্ত্রে চড়ে তুমি মরার মতো শুয়ে থাকবে। তারপর তোমায় নিয়ে আমরা সবাই কাঁদতে কাঁদতে মায়াকাননে যাব। কেননা একসঙ্গে অকারণে দল বেঁধে গেলে নানান জনে নানান সন্দেহ করতে পারে। কারণ সেটা হলো আকাশপুরীর রাজ্যের মহা শ্মশান। কেউ মারা গেলে তাকে সেখানে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়। কাক চিল শকুনে খায়। দাহ করা এ রাজ্যের নিষেধ। শুনেই তো দৈত্যের চক্ষু চরক গাছ। বুড়ি তার কাহিল কাহিল মুখের চেহারা দেখে অভয় দিয়ে বললেন, ভয় কি? আবার আমি তোমার জীবন ফিরিয়ে দেব। তুমি তো আর সত্যি সত্যি মরবে না, মরার মতো হয়ে শুয়ে থাকবে। এই বলে বুড়ি মন্ত্রপাঠ করতেই অতখানি জোয়ান দত্তটা ঠিক মরার মতো কাঠ হয়ে শুয়ে পড়ল। ইতিমধ্যে সেনাপতি এসে গেলেন। তিনি দত্তকে মরে পড়ে থাকতে দেখে সবিস্ময় জিজ্ঞেস করলেন, কি হয়েছে আই? এ হঠাৎ মারা পড়ল কি করে? ডাইনি বুড়ি কপট কান্না কাঁদতে কাঁদতে বললে, কি জানি বাপ, ও বেশ কথা কইছিল বসে বসে। তারপরেই বুকে হাত দিয়ে হেঁচকি তুলতে তুলতে সেই যে শুয়ে পড়ল, আর জ্যান্ত হয়ে উঠল না। বিক্রমজিৎ এই কথা শুনে হায় হায় করে উঠলেন। ডাইনি বুড়ি ততক্ষণে বাকি 9 জন দৈত্যকে জাদু বলে আবার ফিরিয়ে আনলো সেখানে। তারাও তাদের একটি সঙ্গীকে মৃত দেখে হা হুতাশ করতে লাগলো। বুড়ি তখন হঠাৎ হেসে ফেলে বললে, যাক, গোটা ব্যাপারটাই নিখুঁত আর পরিপাটি হয়েছে। যখন তোমরাই আসল ব্যাপারটাকে বুঝতে পারোনি, আর সাধারণ মানুষ কি করে বুঝবে যে এসবই আমার ছলনা? তোমাদের ভয় বা ভাবনা নেই। আমি বিশেষ এক মতলবে ওকে মরার মতো অজ্ঞান করে রেখেছি। এই বলে বুড়ি তার পরিকল্পনা খুলে সবাইকে বললেন। তারপর বললেন, এই ছাড়া মায়াকাননে যাবার ভালো উপায় আমি আর খুঁজে পেলাম না। সকলের সন্দেহ বাঁচিয়ে এবার তোমরা 9 জনে মিলে মায়াকান্না জুড়ে দাও। তার পরের ব্যবস্থা পরে হবে। বুড়ির কথায় 9 দৈত্য আর সেনাপতি মহা সমারোহে কান্না জুড়ে দিল। তাদের সমবেত কান্নায় আশপাশ থেকে প্রহরীরা ছুটে এলো সেখানে। তারা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে? সবাই মিলে তোমরা কাঁদছ কেন? ডাইনি বুড়ি কাঁদতে কাঁদতে বুক চাপড়ে বললেন, আমার ছোট ছেলেটি হঠাৎ মারা গেল। এসেছিলাম বাবার স্থানে হত্যে দিতে, অম্লশূল আমার। তা বাবা আমায় না নিয়ে আমার কোলের ধনটিকেই কাছে টেনে নিলেন। হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। প্রহরীদের সর্দার বললে, সবই বাবার ইচ্ছে, যা হবার হয়ে গেছে। তোমরা ভিনদেশি হলেও তোমার ছেলেটি মরেছে এদেশের মাটিতে। এদেশের নিয়ম, কেউ মারা পড়লে তাকে দাহ করার বদলে মহাশ্মশান মায়া কাননে ফেলে দিয়ে আসতে হবে। তাই তোমাকেও তোমার মরা ছেলেকে নিয়ে যেতে হবে সেখানে, বুঝেছ? বুড়ি মিছিমিছি গোড়ায় খানিকটা আপত্তি তুলে শেষ অবধি রাজি হয়ে গেল। সেনাপতি আর দৈত্যরা পালা করে মরা কাঁধে নিয়ে চলল মায়া কাননে। চোখ দিয়ে তাদের জল গড়িয়ে পড়ছে। মরার পেছনে ডাইনি বুড়ি চলল কপাল চাপড়াতে চাপড়াতে। পথেই দেখা হয়ে গেল সেই 2 জন প্রহরীর সঙ্গে, যারা
সুখ পাখির খোঁজে গেছিল নদীর ধারে। ডাইনি বুড়ি তাদের দেখেই হাউ হাউ করে কেঁদে বললে, কি সর্বনাশ হলো গো আমার। সেই মুখ পোড়া সুখের ঠোঁটে নিশ্চয়ই বিষ মাখানো ছিল, নইলে তার ঠোকরানো ফল কুড়িয়ে খেয়ে আমার অমন জোয়ান ছেলেটা ধড়মড়িয়ে মরে যাবে কেন? ঠাকুর, একে শাস্তি আমায় দিলে। প্রহরীরা ভয় পেয়ে গেল বুড়ির কথায়। তারা আর পাখির খোঁজ না করে সোজা দৌড় দিল রাজবাড়ির দিকে। এক্ষুনি খবরটা দিতে হবে সবাইকে। তাদের কাছে খবর পেয়ে কমলা গালে হাত দিয়ে বললে, ওমা, কি সাংঘাতিক কথা গো, ভাগ্যিস আমি ওর ঠোঁটে চুমু খাইনি। কামিনী বললে, আমিও খুব বেঁচে গেছি ভাই, আর একটু হলে আমিও ওকে চুমু খেতে যাচ্ছিলাম। দুজনে ছুটল রানীমাকে খবরটা দিতে। মায়া কাননে যেতে হলে অনেকগুলো উঁচু নিচু টিলা পার হতে হয়, চারিদিকে পাথর ছড়ানো। দেখতে দেখতে দৈত্যের দল প্রায় মায়া কাননের সীমানার কাছে চলে। তারপর মায়া কাননে ঢুকে সবাই মিলে মৃতদেহ নামিয়ে শুইয়ে দিল মাটিতে। তারপর আবার মন্ত্র বলে বাঁচিয়ে দিল তাকে। ডাইনি বুড়ি, সেনাপতি আর 10 দৈত্য নেমেছিল সরোবরে নাইতে। নেমে আর উঠতে পারে না স্নান সেরে। সেখানে থাকতেন বুড়িদের রানী। তিনি ওদের কুমতলব বুঝতে পেরে কায়দায় আটকে রেখে দিলেন সবাইকে। বুড়ি রানীর মন্ত্র ডাইনির মন্ত্রের চেয়ে জোরালো। বুড়ি তাই কিছুতেই কাটান দিতে পারলে না এই মন্ত্র শক্তিকে। অনেক কান্নাকাটি আর অনেক কাকুতি মিনতির পর ডাইনি তার দলবল নিয়ে আবার ফিরে যাবে পাতালপুরীতে, এই শর্তে মুক্তি পেল। পারে উঠে দেখে বুড়ি রানী দাঁড়িয়ে রয়েছেন আর মুচকে মুচকে হাসছেন। দৈত্যরা এতে রেগে গেল খুব। তারা বুড়ির মানা না শুনে হেদাহিত জ্ঞান শূন্য হয়ে সমবেতভাবে আক্রমণ করে বসল বুড়ি রানীকে। কিন্তু দৈব শক্তির কাছে দানবীয় শক্তি জিততে পারবে কেন? অল্পক্ষণ পরেই বুড়ি রানীর হাতে একে একে মারা গেল 10 দৈত্য। তাই দেখে সেনাপতি বিক্রমজিৎ আর ডাইনি বুড়ি ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে স্তব জুড়ে দিলে। শরণাগতকে না মেরে তারা রক্ষা করাই সকলের ধর্ম। তাই বুড়ি রানীও তাদের ক্ষতি না করে শুধু দূর করে দিলেন মায়াকানন থেকে। তাছাড়া আরো একটা কারণ ছিল এর পেছনে। ওরা দুজনেই এক ঋষির কাছে বর পেয়েছিল যে একমাত্র নিজেদের দেশের মাটিতে ছাড়া বিদেশে তাদের মৃত্যু হবে না। তাই বেঁচে গেল তারা বুড়ি রানীর রোষের হাত থেকে। পথ চলতে চলতে বিক্রমজিৎ জিজ্ঞেস করলেন, এখন কি হবে আই? আমাদের দেশের সেরা 10 সন্তান বীরকে হারালাম, এখন দৈত্যরাজকে গিয়ে কি কৈফিয়ত দেব আমি? বুড়ি জবাব দিলে, সে দোষ তো আর তোমার আমার নয়। ওদের পই পই করে মানা করেছিলাম যে দৈব শক্তির সঙ্গে লড়তে যাবি না, কিন্তু আমার কথা না শুনে নিজেদের মরণ নিজেরাই বরণ করে নিলে। যাক, তোমায় কিছু বলতে হবে না, যা কইবার আমি বলবো খন দৈত্যরাজকে। এমন সময় মাথার ওপর শো শো আওয়াজ শুনে তারা চেয়ে দেখে হংসরথে চড়ে এক রাজকন্যা আর এক রাজপুত্র চলেছেন আকাশ পথে। ডাইনি বললে, ওই তো আকাশপুরীর রাজকন্যা তারামতি চলেছে রথে চড়ে। সেনাপতি বললেন, রাজকন্যার রথকে আটকাওয়াই, বাকি কাজটা আমি করছি। এই বলে সেনাপতি কোমর বন্ধ থেকে তলোয়ার বার করলেন। উদ্দেশ্য রাজকুমারকে হত্যা করে দৈত্যরাজের জন্য রাজকুমারী তারামতিকে অপহরণ করা। কিন্তু বুড়ি বিষণ্ণ কণ্ঠে জবাব দিলে, আমার জাদুমন্ত্র আর খাটবে না সেনাপতি, আমার সব শক্তি কেড়ে নিয়েছে ওই বুড়ি রানী। তাছাড়া অনেক কাল আগে স্বর্গে একবার দেবতা আর দানবে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে দানবরা হেরে গিয়ে পালাতে শুরু করে।
পালাবার সময় দানবরাজের হাতের একটা মায়া আংটি কেমন করে যেন হারিয়ে যায় পাতালপুরীতে, ওই পালাবার পথে। দানবরাজ অভিশাপ দেন, কোনো সাধারণ মানুষ আংটি পেয়ে আংটি হাতে পড়লে তার মৃত্যু নিশ্চিত। এই আংটি আমার পূর্বপুরুষ কুড়িয়ে পায়। তারা কেউই সাধারণ মানুষ ছিল না, সকলেই ডাইনি। আংটিটি আসে আমার দখলে, আমিও ডাইনি, তাই এতদিন ওই আংটি আমার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু পরিরানী আমার সব শক্তি কেড়ে নিয়ে আমায় আজ সাধারণ মানুষে পরিণত করেছে। দানবরাজের অভিশাপে এবার আমার মরণ সুনিশ্চিত। হো হো করে হেসে উঠল সেনাপতি। ডাইনি বুড়িও অবাক হয়ে শুনল। কি হলো, অত হাসছো কেন আমার কথায়? সেনাপতি কঠিন কণ্ঠে বললেন, আমি হাসছি আনন্দে। আমি কি জানো বুড়ি, আমি হচ্ছে সেই দানব বংশের বংশধর। যুগ যুগ ধরে আমরা খুঁজে বেড়াচ্ছি সেই আংটি। এই আংটির জন্য ছদ্মবেশ ধরে সারা পৃথিবী তোলপাড় করে বেরিয়েছে আমার পূর্বপুরুষেরা। এতদিনে সন্ধান পাওয়া গেল তার। এই বলে ডাইনি বুড়ির গলা নিজের দুই হাতের থাবার মধ্যে সজোরে চেপে ধরলেন। বুড়ি ঢলে পড়তেই তাকে পথের ধারে ছুঁড়ে ফেলে দিয়ে তার আঙুল থেকে আংটিটি খুলে নিয়ে সেনাপতি গভীর অরণ্যের মধ্যে ঢুকে পড়ে কোথায় যেন মিলিয়ে গেলেন। আকাশপথে উড়ে যেতে যেতে এই সবে নিজের চোখে দেখলেন রাজপুত্র আর রাজকন্যা। তারামতি আর স্থির থাকতে পারলেন না, তার কোমল মন কেঁদে উঠল। তিনি তাড়াতাড়ি রাজপুত্রকে রথ থামাতে বললেন। রথ যখন মাটিতে নামল ততক্ষণ নিজের কাজ কুটিয়ে শেষ করে পালিয়ে গেছেন সেনাপতি। রাজকন্যা বুড়ির কাছে ছুটে এসে দেখলেন বুড়ি মরেনি, অজ্ঞান হয়ে গেছে কেবল। তিনি নানাভাবে জ্ঞান ফিরিয়ে আনলেন তার। বুড়ি উঠে বসল দুর্বল ভঙ্গিতে। তারামতি শুধলেন, তুমি কে গা? কেন এসেছো এখানে? আর ওই বাকে কেন মেরে পালালো তোমায়? বুড়ি তখন কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বললেন। শুনে তারামতি বললেন, তোমার কাজের যোগ্য শাস্তি তুমি পেয়েছ। আমি আর নতুন করে কথায় কান দিতে চাই না। তুমি তোমার দেশে ফিরে যেতে পারো। বুড়ি নতমুখে রাজপুত্র আর রাজকন্যাকে নমস্কার জানিয়ে ঠুকঠুক করতে করতে এগিয়ে চলল নিজের পথে। ওদিকে রাজামশাই চুপি চুপি এসেছিলেন সেই সরোবরের পরিরানীর কাছে রাজকন্যা তারামতির খবর জানতে। একমাত্র তিনি অবগত ছিলেন যে ওই সরোবরে পরিরানীর অবস্থানের কথা। তাই আর কাউকে সে খবর না জানানোর জন্যই একাকী এসেছিলেন সেখানে। পরিরানী তাকে যথাযথ আশ্বাস দান করে ফেরত পাঠালেন। বললেন, চিন্তা নেই, তোমার মেয়ে এক গন্ধর্ব কুমারকে ভালোবেসে বিয়ে করেছে। তারা গন্ধর্ব লোকে বেড়াচ্ছে, সময় মতো ফিরে আসবে তোমার কাছে খবর দিতে। সেদিন তাই ফিরলেন তারা। যথাকালে রাজবাড়ির দরজায় রথ থামল। নেমেলেন দুজনে। স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সবার। সবাই খুব খুশি। সারা রাজ্যে উৎসবের বন্যা বয়ে চলল। 7 দিন পর রাজকন্যা তারামতি আবার ফিরে গেলেন গন্ধর্বলোকে। বলে গেলেন বছরে একবার করে তিনি স্বামীকে নিয়ে নিশ্চয়ই আসবেন পৃথিবীতে মা বাবার কাছে।